আপনি কোরআনকে যেভাবে নামকরণ করেন, যেটাই করেন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ওয়েলফেয়ার সমাজ ব্যবস্থা করতে গেলে কোরআন এবং সুন্নাহর আলোকেই সেটা। এদেশে বহু মানুষ ফ্যামিলি প্ল্যানিং পছন্দ করে না, তারপর তো ফ্যামিলি প্ল্যানিং প্রচার হচ্ছে, যে প্রচার করে না সে বলতে পারে আমার ট্যাক্স পেড মানি তুমি এটা করো। আবার একটা দিন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসিজম আজ পর্যন্ত কিন্তু কখনোই কোনো জায়গায় কি করা হয়নি, গ্রহণযোগ্য করা হয়নি। মুজিববাদ আর নাৎসিজমের মধ্যে কোনো পার্থক্য নাই। আজ রাত পোহালেই ফেব্রুয়ারি মাসের 12 তারিখ জাতীয় সংসদ গণভোট। গণভোট নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। জাতীয় সংসদের নির্বাচনে জয় পরাজয় কীভাবে নির্ধারিত হবে, ভোটাররাই নির্ধারণ করবেন। প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন তার পক্ষে জয় নিয়ে আসার জন্যে, কিন্তু জনগণ কী রায় দেবেন সে নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ কৌতূহল। এই প্রেক্ষাপটে আমরা আজ কথা বলবো সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ASM শাহরিয়ার কবিরের সঙ্গে। শাহরিয়ার কবির, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাকেও স্বাগতম, আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনি একটি অনুষ্ঠানে বলেছেন জামাত ইসলামকে ভোট দেওয়া ইমানি দায়িত্ব। তাহলে জামাত ইসলামী যারা ভোট দেবেন না তাদের কি ইমান নষ্ট হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি তো বর্ষিয়ান সাংবাদিক, আপনাদের যে জ্ঞান, সেই জ্ঞানের কাছে আমাদের জ্ঞান তো বলা হয় না নস্যি সে নস্যি। তো প্রথম কোশ্চিনটা যখন এরকম হয়ে আসছে তখন উত্তরটা এইভাবে বলি। একজন মুসলমান হিসাবে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পিছনে একটা কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে যে এটা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলে দিচ্ছে যে তোমাকে ক্রিয়েশন করা হয়েছে আমার ওয়ারশিপ করার জন্য, নাথিং এলস। সো আমি একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি যে আল্লাহকে সন্তুষ্ট করাটাই আমার কাজ। আমি কীভাবে সন্তুষ্ট করব? যে আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান কি? কোরআন এবং সুন্নাহ। সেই কোরআন এবং সুন্নাহর আলোকে একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, সেটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমি যে কথাটা আপনি বললেন, আমার কথা হলো যেই সে বিএনপি না, জামাত না, ইসলামী আন্দোলন না, যেই কি চাবে কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চাইবে তাকেই ভোট দেওয়াটা আমি কি ভাবি একটা দায়িত্ব। আর কেন ইমানি শব্দটা যোগ করলাম? যেহেতু আমি মুসলমান, ইমানের মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, এবং আমি যখন বিশ্বাস করব একজনকে তখন তার কথাকে আমাকে মানতে হবে। যদি না মানে মুখে মুখে বলে আমি বিশ্বাস করি আর মানলাম না, তাহলে কি হয়ে গেল? আমার দ্বিচারিতা হয়ে গেল। সেই কারণে আমার কাছে এটা মনে হয়েছে ইমানি দায়িত্ব। আর আমার যে কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সিতে জামাত ইসলাম ছাড়া অন্য কোনো পলিটিক্যাল পার্টি নাই যারা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলাম কায়েম করতে চায়। সেই জন্যে আমি ওখানকার জনগণের উদ্দেশ্যে আমি বলেছি যে এখানে যেহেতু অন্য কেউ নাই, সুতরাং জামাত ইসলামকে আপনার ভোট দিতে হবে। আচ্ছা, এটি তাহলে আপনার আসনের জন্য, কারণ এটা আমার আসনে, এবং ওই বক্তব্যটাও দেওয়া হয়েছে খালি ওই আসনের লোকজনের জন্যে। আপনি যদি খেয়াল করে দেখেন, ওটা রাত 11টার সময় একটা নির্বাচনী প্রচারণা সভায় আমি বক্তব্য দিচ্ছি। আপনি তো জামাতের সঙ্গে মানে সাংগঠনিকভাবে যুক্ত নয়, তাহলে জামাতের পক্ষে আপনি প্রচারের উদ্দেশ্যটা কি? আমি জামাতকে পছন্দ করি, জামাতকে খালি পছন্দ করি না, আমি জামাতের শুভাকাঙ্ক্ষী, এবং আমি চাই যে এই দেশে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। কেন এটা চাই? এর পিছনে 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে জামাত ইসলাম হচ্ছে সেই সংগঠন, যে সংগঠন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার পরিষ্কার অবস্থান। যে সংগঠন আজকে যে ফেব্রুয়ারির কথা বললেন, এই ফেব্রুয়ারি মাস ভাষার মাস, এবং অনেক কথা বলে। অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি কিন্তু একটা ভাষা সৈনিক, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, এবং একজন ভাষা সৈনিক হিসাবে সে সময় কিন্তু জিন্না সাহেব যখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছেন, তার বিরোধিতা করে বাংলাকে ওন করে বাংলা ভাষাকে কি করতে চাইছেন? রাষ্ট্র ব্যবস্থা করার জন্যে তারা সেই সময়ে আন্দোলন করেছেন। সো আমাদের এই ভূখণ্ডে ইসলামিক আইন কায়েম হোক আমাদের সংস্কৃতি অনুযায়ী, এটাই মনে হয়, আমার কাছে মনে হয়েছে জামাত ইসলাম হচ্ছে সবচেয়ে, যতগুলো দল আছে তার মধ্যে আমার কাছে শুধু ইসলামী দল তো শুধু জামাত ইসলামী, আমি বললাম যতগুলো আছে তার মধ্যে আমার পার্সোনালি মনে হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম তাদের মধ্যে ইসলামী আন্দোলন, হ্যাঁ
ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জামাত ইসলামী নামের দলটি ইসলামকে যথাযথভাবে অনুসরণ করে না, এই অভিযোগ তুলে তারা জোট থেকে বেরিয়ে গেছে। এই কথাটা এভাবে ঠিক না, মানে বিভিন্ন জায়গায় এটার ভালো উত্তর দিচ্ছে হচ্ছে শাহেদ আলম। আচ্ছা, ও উত্তর দিছে সিট দিলেই এসব কথা থাকতো না। তা আমি এই কথাটা আর এইভাবে বলবো না, আমি খালি একটা জিনিসই বলবো, দেখেন জামাত ইসলামের উদারতা দেখেন, তার আসনে কিন্তু জামাত ইসলাম কোনো ক্যান্ডিডেট দেয়নি। না, পীর সাহেবের আসনে কোনো ক্যান্ডিডেট ইচ্ছা করে তুলে নেওয়া হয়েছে। কথা হচ্ছে আমরা ঐক্য চাইছি, ঐক্য যদি তারা পছন্দ না করে, দেখেন অনেকেই কিন্তু শেখ হাসিনাকেও কি দিছিল, কাউমি মাদার উপাধি দিয়েছিলেন, কওমি জননী দিয়েছিলেন, তাই না? ওই কাউমি জননী, কাউমি মাদা হটে বাড়িতে দিয়েছিলেন না, সেটা তাকেই বহন করতে দেন। আর প্রতিটা মানুষের তো একটা পার্সোনাল চয়েস থাকবে। আমার কাছে মনে হয়েছে, আমার কাছে খালি মনে হয়েছে না, আমার কাছে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে যেমন করে চায়, তার কাজ এবং কথার যে মিল, সেই মিলটা অ্যাকর্ডিং টু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার মধ্যে দিয়েই মনে হয় একটা রাষ্ট্রের পরিপূর্ণভাবে কি হতে পারে, একটা ওয়েলফেয়ার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু জামাত ইসলামী তো তাই বলছে যে কোরআন সুন্নাহ ভিত্তিক না। আপনি যে কারণে জামাতকে সমর্থন করার কথা বলছেন, জামাত ইসলাম বলছে ইনসাফ ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক সৎ লোকের শাসন চান। সেখানে ইসলামের অনুসরণ, ইসলামের নীতি আদর্শ অনুসরণ নাও হতে পারে না। এইটা হচ্ছে বেসিক রং। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ইনসাফ শব্দের অর্থ কি? দাড়িপাল্লা, ন্যায়, এই তো আসছে। দাড়িপাল্লা এটা কি জামাত ইসলামের? না, এটা আমার আপনার সবার প্রতীক। কারণ দাড়িপাল্লা প্রতীকটা হচ্ছে ইনসাফের প্রতীক, দাড়িপাল্লা প্রতীকটা হচ্ছে ইনসাফের প্রতীক। এই ইনসাফটা কার জন্যে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এক। এই ইনসাফটা খালি আপনার জন্য একরকম হবে, আমার জন্য একরকম হবে তা না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এক, কিন্তু নারী পুরুষের জন্য এক, সবার জন্য এক। আমি বলে দিচ্ছি আপনাকে, এখন একটু ওকে বলতে দিতে হবে, তার কারণ আপনি যে প্রশ্নগুলো করতেছেন না, এই প্রশ্নগুলো মানুষের জানা উচিত, পরিষ্কার হওয়া উচিত। সেই জন্যেই বলি যে প্রথম কোশ্চিন হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামী কোরআন এবং সুন্নাহর মধ্যে ইনসাফ আছে কিনা, কোরআন এবং সুন্নাহর আলোকে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কথা বলা হয়, সেই কায়েমের রাষ্ট্র ব্যবস্থাটার স্বরূপ কী? জানেন, আমি যখন প্রথম ইংল্যান্ডে গেলাম, অনেক ছোটোবেলায় গেলাম, তো তখন সবাই বলতো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে কিন্তু মুসলমান নেই। ইংল্যান্ডকে বলা হতো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে কিন্তু মুসলমান নাই। কেন বলা হতো? সারা পৃথিবীর মধ্যে একমাত্র ওয়েলফেয়ার স্টেট কিন্তু ইংল্যান্ড তখন ছিল, তখন না, এখনো তো অনেক স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে আপনি ওয়েলফেয়ার বলবেন না? না, এই ইংল্যান্ডের যে ওয়েলফেয়ার যে সিস্টেম স্টিল নাও স্ক্যান্ডিনেভিয়ান, এই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এগুলোর চেয়ে ইংল্যান্ডেরটা অ্যাজ ইট ইজ টুডে অ্যাজ ওয়েলফেয়ার স্টেট কম্পেয়ার টু তাদের থেকে। কেন এই ওয়েলফেয়ার স্টেটের কথা বললাম? নট অনলি ইকোনমি, সোশ্যাল স্ট্রাকচার থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা কোরআন যেমন বলি, তার মানে আপনাকে আমি এটা উদাহরণ এই কারণে দিলাম যে কোরআন যেখানে মুসলমান নাই সেখানে তো কোরআনের ব্যবস্থা কায়েম হবে না, তা কিন্তু না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে বলেনি অমুক রাষ্ট্রের মতো তুমি রাষ্ট্র কায়েম করো, পৃথিবীতে কিন্তু এরকম কোনো কথা বলে। তাহলে তো কি বলছে? একটা ওয়েলফেয়ার ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে। সে সমাজ ব্যবস্থা কিভাবে কায়েম হবে, কেমন করে কায়েম হবে, তার একটা কনস্টিটিউশন হচ্ছে এই কোরআন। সো আপনি এটাকে যে নামেই ডাকেন, ওই আপনার বোধহয় মনে আছে, আপনার তো জ্ঞানী মানুষ, শেক্সপিয়ার রোমিও জুলিয়েটে কি বলছিল? গোলাপকে তুমি যে নামেই ডাকো না কেন সেটা গোলাপ। সো ওই ওয়াল টপকায় যখন এই কথাটা ও বলছিল, স্টিল নাও দ্যাট ইজ টাচেস মাই হার্ট। আপনি কোরআনকে যেভাবে নামকরণ করেন, যেটাই করেন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ওয়েলফেয়ার সমাজ ব্যবস্থা করতে গেলে কোরআন এবং সুন্নাহর আলোকেই সেটা। কোরআন ও সুন্নাহকে অনুসরণ না করেও ইংল্যান্ড যদি ন্যায়ভিত্তিক সমাজ করতে পারে, তাহলে পৃথিবীর অন্য দেশ কেন পারবে না? সেখানে কোরআন ও সুন্নাহর কথাই কেন বলতে হবে? আচ্ছা, এখানে আপনাকে একটু বোধহয় আপনার একটু মনে হতে হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, আমি কথাটা বলছি কি, মুসলমান না থেকেও একটা ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে। আপনি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থাটা কায়েম হয়েছে। আমি ইসলামিক কি বলে দিচ্ছি, একটা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, ওয়েলফেয়ার সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে। প্রোটেস্ট্যান্ট আসছে কোথা থেকে?
বাইবেল থেকে। বাইবেল থেকে। তারা গেছিল রোমান ক্যাথলিক। চার্চের সাথে সংঘাত এই ইংল্যান্ডের, যে আপনি ট্রাফালগার স্কোয়ারে যতগুলো রাস্তা দেখছেন, এই রাস্তাগুলো কেন করা হয়েছে জানেন আপনি? ট্রাফালগার স্কোয়ার কিন্তু একটা সার্কেল, এই সার্কেলের চারিদিকে কিন্তু মোট বোধহয় 11টা না 7টা রাস্তা আছে। এই প্রতিটা 7টা রাস্তার রক্তর স্রোতধারা গেছে বলেই ওখানে রাস্তা করা হয়েছে। কিসের স্রোতধারা? জন লক যখন বললেন যে চার্চ অপ্রেসড করতেছে ইন দ্য নেম অফ বাইবেল, চার্চ অপ্রেস বাইবেলের নামে চার্চ অপ্রেস করতেছে, যেটা আমরা জানি না। আপনি ইউসুফ আলাইহিস সালামের একটা মুভি আছে, ওখানে দেখেন যে যারা চার্চে বসে আছে তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো, মোটা মোটা, আর সাধারণ মানুষ হচ্ছে খুব কি শীর্ণ। কেন? যখন আপনি এটাকে অ্যাবিউজ করেন। আমরা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা বলতেছি, একটা ওয়েলফেয়ার স্টেট, ওখানেও দেখেন এখনও কিন্তু রাজা রানী সবাই তারা বাইবেলকে আঁকড়ে ধরে আছে। শপথ নেয় কিন্তু বাইবেলে, ওখানে উইটনেসও কিন্তু বাইবেলের হাত দিয়ে শপথ নেয়। সো ওটা তো আল্লাহর কেতাব, তারা বিশ্বাস করেন। সো বিশ্বাসের ওই জায়গা থেকে ইংল্যান্ড যেমন আছে, আমরাও ভাবি যে আপনারা এখানে, আমরা যদি এটা এস্টাবলিশ করতে পারি, ওই গোড়াটা এক জায়গায়, সেই গোড়াটা কোন জায়গায়? যে আল্লাহর উপর বিশ্বাস, সেটা আপনি যে নামেই তাকে যে নামেই ডাকা হয়। এখন একটু আসি যে গণভোট নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। সরকার, পুরো প্রশাসন যন্ত্র, সরকারি কর্মকর্তা কর্মচারী মিলে তারা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটি প্রচারও চালাচ্ছিলেন যে গণভোটে হায়ের পক্ষে প্রচার করুন। কিন্তু নির্বাচন কমিশন 2 দিন আগে বলে দিয়েছে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী গণভোটে হা বা নায়ের পক্ষে অবস্থান নিতে পারবে না, প্রচার করতে পারবেন না। একজন আইনজীবী হিসাবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রথম কথা হলো, এই ইস্যু অলরেডি রিজলভ। আমি জানি না আপনার কাছে এই আপডেট আছে কি না। ইলেকশন কমিশন অলরেডি এই নোট পেয়ে গেছেন। আমরা রিট পিটিশন ফাইল করে সেই রিটে অলরেডি অর্ডার হয়েছে যে সমস্ত কর্মচারীদের হ্যাঁ ভোটের পক্ষে যেতে আর কোনো বাধা নেই। এখন আপনাকে বলি সমস্যাটা আজকে না, এটা হচ্ছে 3-4 দিন আগে আমি বলেছি, আমি সবই বলতেছি আপনাকে। সমস্যাটা কোন জায়গায় হয়েছে জানেন? সমস্যাটা হয়েছে হচ্ছে আগে যে গণভোটের যে অর্ডারটা ছিল, আমি আপনাকে দেখায় বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি বলে নিই, 1977 সালে প্রথম গণভোট হয়। তখন খুব ছোট, মনে থাকার মতো কথা না, তবে একটুকুন মনে আছে যে হেলিকপ্টার বাসার উপর দিয়ে উড়ে গেছে এবং সেই হেলিকপ্টার থেকে কি পাঠা হয়েছে? হানা ভোটের এই রঙিন কাগজ বস্তার মধ্যে পাঠানো এবং সেই সময় সমস্ত প্রশাসনের সব জায়গায় করা হয়েছে। দ্বিতীয়বার হানা যখন হয় তখন তো আরেকটু বড়, সেটা তো এরশাদের সময় 85 সালে। আচ্ছা, না 85 সালে 85 সালে করা হলো। তখন 85 সালেও তিনি এটা এই একই কাজই হলো। আমি ধরে নিলাম তর্কের খাতিরে এই দুইটা সামরিক জান্তায়, সেজন্যে ওনারা জোর করছেন, প্রশাসন করছে। 91 সালে 3 দলীয় রূপরেখার আলোকে গণভোট হয় এবং 3 দলীয় রূপরেখার আলোকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে যাওয়া। সেই ক্ষেত্রে বিএনপি, জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ সহ এই 3 দলীয় জোটের রূপরেখা আলোকে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি করলেন? এই হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করা হলো। এবার জাতীয় সংসদের সর্বসম্মতি প্রস্তাব ছিল ওইটা, তখন তো সংসদ নির্বাচিত হওয়ার পরে, নির্বাচন হওয়ার পরে সর্বসম্মত তখন, এখনো তো জুলাই 16 তো সর্বসম্মত। এটা তো পার্লামেন্টে হয় না, পার্লামেন্টে না। আপনাকে আগে বলেন, আগে দুইটা পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, এখানে যেটা বলছেন, হ্যাঁ, 91 সালে 90 সালে ওটা গণ অভ্যুত্থান। আর সরকারি কর্মচারী পারবেন না বলা আছে কোথায়? আর বলতেছি আপনাকে একটা জিনিস দেখেন, 90 সালের ওটা ছিল হচ্ছে গণ অভ্যুত্থান, আর 24 এটা হচ্ছে বিপ্লব। there is a big difference. ওইটা কনস্টিটিউশন, অনেকে অবশ্য বিপ্লব মানে না, যদি না মানেন তাহলে এই ইলেকশন কিছুই মানতে পারবেন না। কারণ কি 90 সালে কি করা হলো? 90 সালে আপনি একটা জিনিস খেয়াল করেন, মওদুদ সাহেব রিজাইন করলেন অস্থায়ী ভাইস প্রেসিডেন্ট থেকে।
সেই জায়গাতে আপনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দিলেন বিচারপতি শাহাবুদ্দিন কনস্টিটিউশনের মধ্যে থেকে। কিন্তু এরশাদ সাহেব তারপর চলে গেলেন, ফাঁকা হয়ে গেল, ভাইস প্রেসিডেন্ট হিসাবে সে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করলেন এবং তার আন্ডারে ভোট হলো। এটা তো জানি না, আমার কথা এবারও তো সংবিধান রক্ষা করেই এই সংবিধান তো বাতিল করে এই সরকার তো সংবিধানের মধ্যে কিভাবে হবে? আর এই সংবিধান মানলে তো আপনাকে 29 সালে ভোট করতে হবে। তার মানে আপনি আউটসাইড কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে? তা হবে 106 অনুচ্ছেদের ঠিক আছে, খুব ভালো। সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী তো সরকার গঠন করতে হয়েছে। সেদিন একজন বললেন যে শপথে বলছেন যে সে এই তত্ত্বাবধায়ক সরকারও বলছে এই কনস্টিটিউশন আপহেল করবে, তাই তো? এই তার শপথে সমন্বিত রাখবে। সুপ্রিম কোর্টও বলছে এই সংবিধানের বাইরে সে কোনো আদেশ দিতে পারবে না। 106 তিনি সংবিধানের বাইরে যে বলতে পারে এন্টিং গভর্নমেন্ট করেন ডক্ট্রিন অফ নেসেসিটিতে, কারণ সেও তো বলছে যে আই এম দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। অতএব ওই ইয়াতে না যায়। এখন আপনাকে যেটা বলতেছি, কয়েকদিন আগে একটা রিট পিটিশন ফাইল হয়েছিল। সেই রিট পিটিশনে এই যাতে এই সরকারি কর্মচারীরা কি এই হা ভোটের পক্ষে প্রচার করতে না পারে, এই একটা ডাইরেকশন চাওয়া হয়েছিল। কোর্ট ওটা সামারালি রিজেক্ট করে দিছে, দিয়ে এটা বলেও দিচ্ছে 20 নম্বর কোর্ট রাজিকাল জলিল সাহেব সামারালি রিজেক্ট করে দিয়ে বলছে এইখানে গভর্নমেন্টের মানে এমপ্লয়িজদের হা ভোটে প্রচারণা চালাতে কোনো সমস্যার কিছু নেই। দ্বিতীয় তর্কটা আসতেছে পাবলিক ফান্ড ইউজ করে আপনি হা ভোটের পক্ষে প্রচার করতে পারেন কিনা। এদেশে বহু মানুষ ফ্যামিলি প্ল্যানিং পছন্দ করে না, তারপর তো ফ্যামিলি প্ল্যানিং প্রচার হচ্ছে। যে প্রচার করে না সে বলতে পারে আমার ট্যাক্স পেড মানে তুমি এটা করো। আবার একটা দিন আপনি গণভোটকে ফ্যামিলি প্ল্যানিং এর সাথে মেলালেন। আগে আবার কথাটা এটা উদাহরণ দিই, সামটাইম আমরা কি বলি এক্সাম্পল দিয়ে মানুষ সহজ করে বুঝায় না। আবার ধরে নেন সিগারেট খাওয়া ধরে নেন, আমরা অনেকে সিগারেট খাই, ও দেখাচ্ছে সবসময় তামাক খায় না, সিগারেট বন্ধ করেন বলতেছে না। তাহলে যারা সিগারেট খায় তারা কি হবে? তারা কি বলবে তুমি আমার টাকা দিয়ে আমার বিরুদ্ধে প্রচারণা চাচ্ছ? জিনিসটা তা না। তর্কের খাতিরে তর্ক করে লাভ নেই। সেটা হচ্ছে 24টা একটা বিপ্লব, এই বিপ্লবের সাথে একটা রক্ত জড়িত এবং এই রক্তের সাথে আপনি এই যখন সাইন করলেন, কোথায় সাইন করলেন? জুলাই সনদে আপনি সাইন করলেন সমস্ত দল, ইমপ্লাইডলি অ্যান্ড এক্সপ্রেসলি সাইন করে যখন আপনি দিলেন, তখন কি হলো? তখন আপনি নিজেরাই বললেন এটা রেফারেন্ডামে দিতে হবে। কী জন্য রেফারেন্ডামে দিতে হবে? যাতে সবাই মিলে এটা কি করতে পারে, জনগণ তার কি ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা এক্সারসাইজ করে রাইট দিবে যে হ্যাঁ পলিটিক্যাল পার্টিগুলো এটা কি করবে, মান্য করবে কি করবে না। এখন সেই আলোকে 25শে নভেম্বর এনারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোটের জন্য একটা অধ্যাদেশ জারি করবেন। এই অধ্যাদেশে একটা সমস্যা রেখে দিলেন। এই সমস্যাটা কি রেখে দিয়েছেন? এই সমস্যাটার কথাই বলতেছি। এই সমস্যাটা রেখে দিয়েছেন, আগে এখানে বলে দিয়েছে আরপিওতে যা যা আছে সেটাই থাকবে, সেটাই হচ্ছে বাধ্যকর হবে। এখন এই কথা যে এখানে ঢুকাইয়া দিল, তাতে এই কথা যে এখানে আরপিওর কথাটাই চলে আসলো, তাহলে কি হলো? আরপিওতে বলা আছে সরকারি কর্মকর্তারা কি কোনো ভোটের কোনো পক্ষে যেতে পারবে না। এবং এই কারণে আমি আবার লিগ্যাল নোটিশও পাঠাইছিলাম ইলেকশন কমিশনকে। তা আপনি যেমন বললেন যে 106 দিয়ে এই সরকারকে যেমন দেওয়া হয়েছে, তেমন এখানে ওই বাধাটা ছিল, যে বাধাটা ওই রিট পিটিশনের মাধ্যমে কোর্ট যখন সামারিলি রিজেক্ট করে দিছে, তখন এই বাধাটাও আমার কাছে মনে হয়েছে দূরে চলে। কিন্তু এরপর তো নির্বাচন কমিশন পরশুদিন, মানে আজকে তো শনিবার, পরশুদিন তারা ঘোষণা দিয়েছে কোনো সরকারি ওটা বলছিল এই জিনিসটা আমার মনে হয় যে আগামীকাল রবিবার বা সোমবারের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে যে না, এই কাজটা ইলেকশন কমিশন। আচ্ছা, আমরা রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করি। জি, নির্বাচনের মাঠের চিত্র কি দেখছেন? নির্বাচন সুষ্ঠু হবে, সংঘাত মুক্ত হবে, শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে যেতে পারবেন? এখানে আমার পারসেপশন দুই রকম। আমার পারসেপশন দুই রকম হচ্ছে, আমার পার্শ্ববর্তী দেশ একটা সুন্দর ইলেকশন হোক এটা চায় না। সো আমার কাছে যতদূর জানা, ইলেকশন আজকে কিছু স্যাবোটাজ তারা করতেই চাবেন। দিস ইজ ওয়ান পার্ট। আর একটা পার্ট হচ্ছে, আমরা বারবার বলছি ইন্ডিয়াকে এদেশের মানুষের সাথে সম্পর্ক, কোনো বিশেষ দলের সাথে না। কিন্তু ইন্ডিয়া এখন পর্যন্ত মানে সাউথ ব্লক, নট ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষের সাথে আমাদের কোনো সমস্যা নাই। আমরা
আমরা একসাথে ছিলাম, আছি, সারা জীবন থাকতে হবে। কিন্তু সাউথ ব্লকের সবসময় এই সাবসার্ভিয়েন্ট বা একটা প্রভুত্বমূলক আচরণ, এই আচরণে এখনও তারা একটা দলকে বেছে নিতে চায়। এবং এই জন্য এই যে আপনি বলেন না অনেক কিছু নিয়ে আসি, আপনি তো এটা কোয়ালিশন অফ ইয়ার্স পড়ছেন, আমি পড়েছি। এখানে প্রণব মুখার্জি 2008 সালে অ্যাসুরেন্স দিলেন মইনুল আহমেদকে যে হাসিনা ক্ষমতায় এসে তোমার চাকরি যাবে না। হাউ হি নোজ ডিসেম্বর মাসে 2008 সালে নির্বাচন হবে, আর ফেব্রুয়ারি মাসে 2008 সালে এই কথা উনি বললেন। কিন্তু এই বই কিন্তু এটাও আছে, প্রণব মুখার্জি দুই নেত্রীর মুক্তির কথাই বলছেন। না, এই যে আপনি দুই নেত্রী না, সমস্ত পলিটিক্যাল প্রিজনার্স, দুই নেত্রীর কথা বলেন উনি খুব টেকনিক্যালি। উনি তো শোনেন, প্রণব মুখার্জি গোখলের কথা আপনার তো মনে আছে, হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো বলছিলেন। দেখেন লাইনটা কি বলছে, উনি এইভাবে বললে হবে না। আই ইমপ্রেসড আপন হিম দ্য ইম্পর্টেন্স অফ রিলিজিং পলিটিক্যাল প্রিজনার্স। সব রাজনৈতিক, সব না বলেন, অল পলিটিক্যাল প্রিজনার্স বলেন, পলিটিক্যাল প্রিজনার্স। দেন হি ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট হিজ ডিসমিসাল বাই শেখ হাসিনা আফটার হার রিলিজ, বাট আই টুক পার্সোনাল রেসপন্সিবিলিটি অ্যাসিওর দ্য জেনারেল অফ হিজ সার্ভাইভার আফটার হাসিনাস রিটার্ন টু পাওয়ার। খালেদা জিয়া সম্পর্কে একটা কথা পর্যন্ত নাই। আমরা এটাকে ইন্টারপ্রিট করতে পারি ইমপ্লাইড এক্সপ্লাইড দিয়ে, যে অল কথাটা থাকলে আমি বুঝতাম হাসিনা, এখানে লেখা আছে পলিটিক্যাল প্রিজনার্স। সো এই পলিটিক্যাল প্রিজনার্স মানে যে আওয়ামী লীগের খালি, এটাই যদি আমি ইন্টারপ্রেট করি এটা তো রং হবে না। না যাই হোক, যাও ওই পর্ব তো শেষ করে দিচ্ছি। এইখানে ভোটে মানে একটা আশঙ্কা করছেন ভারত এখানে ইলেকশন করতে পারে না, ভারত এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে একটা দলকে বিজয়ী করতে চাইবেই। এবং এইটা যদি তার মানে আপনি মনে করেন এখন তো আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগ নির্বাচন করছে না, তাহলে অন্য কোনো দলকে বিজয় করতে চাবে না। এটা তো পরিষ্কার যে ভারত চায় বিএনপি আসুক, ভারত চায় বিএনপি আসুক। বাংলাদেশের জনগণ না চাইলে তো বিএনপি আসতে পারবে। আপনার 2008 সালে তো বাংলাদেশের জনগণের চাঁদ না চায় তো কিছু হয়নি, কারণ বাংলাদেশের মানুষের ভাগ্য তো নির্ধারণ করে দিয়েছে 2008 সালে ইন্ডিয়া। আজকে যেমন বিএনপির পক্ষে জোয়ার অনেকের মতে, তখন আওয়ামী লীগের পক্ষে জোয়ার। আমার কাছে তো মনে হচ্ছে যে আমিরের জামাত এখন সারা বাংলাদেশের মানুষের, খালি জামাত ইসলামের নেতা না, সারা বাংলাদেশের অবিসম্বাদিত দেশপ্রেমিক নেতা গেছে। আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে চিত্তরঞ্জন দাসের মতো তার অবস্থা। তাকে তো এখন যারা সোশ্যালি, যারা নামাজ পড়ে না, যারা সিগারেট খায়, যারা নাচ করে, গান করে, সবাই তাকে চায়। আপনি চোখে আপনি ওটা দেখতেছেন, আমার দৃষ্টিতে আমি দেখতেছি যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতন বা সুভাষ বসুর মতন একটা অবসেশন কাকে ঘিরে, আমিরে জামাতকে ঘিরে তৈরি হয়েছে। মানে সেটা আমিরের জামাত না, আমার চোখে। আপনি যখন বললেন যে একটা জোয়ার আসছে, আমার কাছে জোয়ার হচ্ছে যে জোয়ার টোয়ার আমি দেখিনি। আমি যত জায়গায় যাচ্ছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামে ক্ষমতা আসতেছেন এবং অবিসংবাদিত নেতা হিসাবে, দেশরত্ন হিসাবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সে চিত্তরঞ্জন। আমরা কিন্তু দেশরত্ন অতীতে পেয়েছি, সেরকম দেশরত্ন না, আমি আপনাকে সেটা বলতেছি। চিত্তরঞ্জন দাস কিন্তু একটাই, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু একটাই। সে দেশবন্ধু মৃত্যুর আগ পর্যন্ত আপনি যে দেশরত্ন বলছেন, দেশরত্ন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হতো। আমি তা বলিনি, আমি বলতেছি যে চিত্তরঞ্জন দাসের কথা বললাম, দেশবন্ধু হিসাবে সেইভাবে আসছে। সো ওইখানে যাব না, আমরা যাব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। জামাতের আমিরের যে জনপ্রিয়তা আর দলের জনপ্রিয়তার মধ্যে তো ফারাক আছে। আপনি এটা বিএনপির ক্ষেত্রেও দেখেছেন, বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা আর দলের জনপ্রিয়তার মধ্যে অনেক। না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বেগম জিয়া, দেখেন একটা জিনিস দেখেন, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার 3 বছরের শাসনামল মানুষের হৃদয়ে জয় করতে পারছিল বলেই কিন্তু 91 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা এসেছিলেন। অন্য কোনো ক্যারিশমা কিন্তু ছিল না। বেগম খালেদা জিয়ার আপসহীন যে নেতৃত্ব, যে ইসলামের বিরুদ্ধে না যাওয়া এবং ভারতীয় আধিপত্যবাদ মেনে নেওয়া যাওয়া, এই দুইটা সংমিশ্রণে কিন্তু তারেক জিয়া 91 সালে তারেক জিয়া তো অন্য কোনো কিছু নেই। এই ডাইনেস্টির কি ডাইনেস্টি, এটাকে যদি সে ধারণ বাহন করে তবে তার হচ্ছে একটা পপুলারিটি। মনে হচ্ছে ধারণ বহন করে না আমার কাছে। আমি তো সেই বিএনপি দেখতে পাচ্ছি না। আমি তারেক আমি দেখতে পাচ্ছি একটা, মানে আমি দেখতে পাচ্ছি জনাব তারেক রহমানের, যেমন আপনাকে বলি, গতকালকে প্রথম সে জুলাই সনদে হায়ের পক্ষে ভোটের পক্ষে প্রথম প্রচারণা করছে। এতগুলো মিটিংয়ে একটাতেও সে হায়ের কথা বলেনি। সে কোনো জায়গায় বলেনি, হাদির কবর জিয়ারত করে এসেও বলেনি যে যারা
হাদিকে হত্যা করে যে রাষ্ট্র হত্যাকারীকে আশ্রয় দেয় সেই রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হতে হবে ইনসাফের ভিত্তিতে। উনি গতকালকে বরং উল্টা বলতেছে আওয়ামী লীগে নিষিদ্ধ করাটা এইটা ঠিক হয়নি। তার মানে কি, সে যে কথাটা বলতেছে এই কথাটা তো ঠিক, আমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছি ভারতের কথার। আজকে আপনাকে মানে কোনো দল নিষিদ্ধ কিভাবে করবে? কোন দল নিষিদ্ধ করবে একটা ফার্স্ট মানে আওয়ামী লীগ যে আইনে জামাতকে নিষিদ্ধ করেছিল সেই একই আইনে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এটা হচ্ছে আর একটা ভুল। কার্যক্রম নিষিদ্ধ কার্যক্রম স্থগিত করছে, নিষিদ্ধ আর স্থগিতের মধ্যে স্থগিত করেছে মানে কি, যে এখন কার্যক্রম চালাতে পারছে না, পারবে না। আর আপনি নিষিদ্ধ করেছিলেন জামাত ইসলামকে এক্সিকিউটিভ অর্ডারে, আর এই যে সেটা কি করলেন আপনি হচ্ছে স্থগিত করলেন এবং আদালতের উপর ছেড়ে দিয়েছেন তার কর্মকাণ্ড নিষিদ্ধ হবে কি হবে না। প্রথম কথা হলো আদালত যদি 3 বছরের পর রায় দেয়, 10 বছর পর রায় দেয়, আপনি কি 10 বছর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ? অবশ্যই, হ্যাঁ, কারণ আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনি একটা আবেদন জানালেন যে আদালত এটা করুক, তাই আদালত কবে করবে সেটাও তো আপনার যে আবেদনকারীর দায়িত্ব। আগে এখন আপনি তো আপনি এই জিনিসগুলো জানেন, সেজন্য আপনাকে বলে দিই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসিজম আজ পর্যন্ত কিন্তু কখনোই কোনো জায়গায় কি করা হয়নি, গ্রহণযোগ্য করা হয়নি। মুজিববাদ আর নাৎসিজমের মধ্যে কোনো পার্থক্য নাই। টোকিও ট্রায়াল হতে আমি আগে শেষ করতে দেন, টোকিও ট্রায়াল হতে কত বছর লাগছিল? টোকিও ট্রায়াল হইতে কত বছর লেগেছিল? বহু বছর লেগেছিল। আর তাহলে আপনি টোকিও ট্রায়াল হওয়ার পর তো আপনি সেই ট্রায়াল একসেপ্ট করছে সারা পৃথিবী, কি জন্য? যাতে না শোনেন, যাতে আর একটা হিরোশিমা নাগাসাকি না হয়, বাংলাদেশে আর একটা শেখ হাসিনার মতো মনস্টার না হয়, আমার সন্তানদের যেন রক্তপাত না হয়, এদেশে যেন মুজিববাদ নামক আর একটা ফ্যাসিজম না আসে। আপনি শেখ হাসিনাকে মানে মনস্টার বলছেন বা স্বৈরাচারী বলছেন, সেই শেখ হাসিনাকেই তো কওমি জননী উপাধি দেওয়া হয়েছিল হেফাজত ইসলামের সমাবেশ থেকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে তারা কি সবাই দোষর? তারা কি সবার ভোট প্রদান নিষিদ্ধ করবেন? না, আপনাকে এই দুইটা জিনিস বুঝতে হবে। আপনি কি তাহলে শাপলা চত্বরের বিচার চাইবেন না? হ্যাঁ, চাইবেন। শাপলা চত্বরের বিচার চাইবে, শাপলা চত্বরের বিচার চাইবো, 21 আগস্টে গ্রেনেড হামলার বিচার চাইবো, ইলিয়াস আহমদ এর অন্তর্ধানের বিচার চাইবো, সবার বিচার চাইবো, যতই অপরাধ যেটাই অপরাধ করবে সেটার বিচার হবে। কিন্তু কথা হলো যে বিচার হবে, এখন আপনি যেভাবে বলতেছেন, তাহলে 71 সালে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধারা কি করছেন? যুদ্ধে তো মুক্তিযোদ্ধা যেমন মারা গেছেন, পাকিস্তান সেনাবাহিনী মারা গেছে না? মারা গেছে। তো ওইটার কি বিচার করা যায়? কোনটা? ওইটার আপনার কথাটা আমার দুইটা জিনিস আমি কেন বলতেছি যে আমাদের মুক্তিযুদ্ধ, প্রতিরোধ যুদ্ধ, আমাদের এটাও তো একটা বিপ্লব, এই মুক্তিযুদ্ধ এটাও একটা মুক্তিযুদ্ধ। সেই প্রতিরোধ যুদ্ধে যারা পাকিস্তানি বাহিনীর সহায়তা করেছিল তাদের বিচার হয়েছে? তাদের বিচার করেননি কেন? তাদের 93,000কে আপনি বিচার করেননি? 93,000 লোককে কি আপনি বিচার করেননি? আপনি আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা দোষর তাদের বিচার না করা পর্যন্ত, এটা তো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আমার এই 24শে জুলাই, 36শে জুলাই এবং 5ই আগস্ট, এইটা কি দ্বিতীয় মুক্তিযুদ্ধ না আমার আধিপত্যবাদের বিরুদ্ধে? আচ্ছা, এটা নিয়ে আর একদিন আপনার সাথে এটা নিয়ে কথা হবে। আজকে যেহেতু ভোটের কথা নিয়ে আমি এটাকে বিশ্বাস করি যে আপনি যেখানে আসছেন সেই জায়গায় যে না, আওয়ামী লীগ আর ফ্যাসিজম বা আমি যেটাকে ভাবি নাৎসিজমের মধ্যে মুজিববাদের মধ্যে কোনো পার্থক্য নাই, এবং এটার অবশ্যই বিচার। সেই বিচারের ভারটা জনগণের হাতে ছেড়ে দেন না, জনগণ ঠিক করুক। আপনি টোকিও ট্রায়াল করতেছেন, সেজন্য তো জুলাই সনদ দেন না কেন? জুলাই সনদ হা ভোট, জুলাই সনদ হা ভোট দেখবেন তো 12 তারিখ তো নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি আমার তো মনে হয় আপনিও চাবেন, আচ্ছা আপনিও তো না ভোট চাবেন না, কারণ এটা তো মুক্তির সনদ, তাই না? আমি হা ভোট দেব, কিন্তু হা ভোটে আপনি সবাই মিলে কিন্তু হা ভোটের পক্ষে কথা বলেন। মনে হয় হা ভোটে কি রকম উপস্থিতি হবে তা আমি জানি না, কিন্তু আমার কথা হলো যে প্রতিটা আগের গণভোট যদি দেখেন তাহলে উপস্থিতি কম ছিল, কারণ সেটা আলাদা হয়েছিল। আর এবার যেহেতু পার্লামেন্ট ইলেকশনের সাথে হবে, সুতরাং উপস্থিতিটা বেশি হবে। আর আমার আপনার মতো দায়িত্বশীল মানুষরা যখন মাঠে যে
ভোটের পক্ষে প্রচারণা চালাবো, তখন ইনশাআল্লাহ বিএনপি সহ তো অনেকেই বলেছিলেন, অনেকে না সবাই মিলেই প্রচারণা চালাবো। বিএনপি সহ অনেক দল বলেছিল যে এই জাতীয় সংসদ নির্বাচনের পর গণভোট হওয়া উচিত। সেটা তো বিএনপি বলেনি, এটা জামাত ইসলাম বলছে। বিএনপি না, জামাত ইসলাম বলছে আগে হবে। বিএনপি বলেছে আগে গণভোট হোক। না, জামাত ইসলাম বলছে বারবার আগে গণভোট হোক, তারপর সংসদ নির্বাচন। আমি তো সেটাই বলছি। হ্যাঁ, বিএনপি বলছে আগে জাতীয় সংসদ নির্বাচন হোক। বিএনপি সবসময় বলছে যে গণভোটের দরকার নাই, পরে যখন সর্বশেষে যখন মেনে নিছে তখন বিএনপি বলছে যে ঠিক আছে গণভোট আর পার্লামেন্ট ইলেকশন এক সময় হোক। কারণ আপনি হয়তো একটু মনে রাখবেন, যতবার গণভোট হয়েছে পার্লামেন্ট ইলেকশন আগে এখানে আপোষ করলো। হ্যাঁ, আপোষ করলো তো রাষ্ট্রীয় স্বার্থে। কারণ আপনি একটা জিনিস দেখেন, 77 সালে আপনি বলছেন হয়েছে গণভোট হয়েছে, 79 সালে পার্লামেন্ট ইলেকশন হয়েছে, 85 সালে হচ্ছে গণভোট হয়েছে, 86 সালে পার্লামেন্ট ইলেকশন হয়েছে। সংবিধান স্থগিত করে আপনারা তো এখন 2/3 সংবিধান তো কাজ করতেছে না। 2/3 কাজ করে সংবিধান স্থগিত করে কেন এত সংবিধান লাগে? না না, তখন তো একটা সামরিক শাসন ছিল, এখন কি সামরিক শাসন আছে? এখন আপনি তো একটা এক্সেপশনাল পরিস্থিতির মধ্যে আছেন। এক্সেপশনাল, কিন্তু আপনি এটা জ্ঞানম থিওরিতে আছেন। না না, আপনি তো একটা জ্ঞানম থিওরির মধ্যে আছেন, তাই না? জ্ঞানম থিওরি তো ডক্টরিন অফ নেসেসিটির মধ্যে আছে। আচ্ছা, আবার আপনাকে বিএনপি কে মনে হলো কেন যে আওয়ামী লীগের জায়গা পূরণ করছে? না, আওয়ামী লীগের জায়গা পূরণ করছে এটা বলিনি। আমার মনে হয়েছে যে ভারত, আমার কাছে মনে হয়েছে যে ভারতের বিরুদ্ধে বিএনপির যে অবস্থানটা থাকা উচিত, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবস্থানটা ছিল, আজকের বিএনপির আমার কাছে মনে হচ্ছে না সেই অবস্থান। আজকের বিএনপি অনেক বেশি আমার কাছে মনে হয়েছে ভারতের সাথে একটা কম্প্রোমাইজড। কেন? প্রমাণ আছে কোনো? হ্যাঁ, এটা আমি দেখাই দিই। প্রমাণ তো আপনি আমার চেয়ে ভালো জানেন, আমি এখন এগুলো দিয়ে আমার জ্ঞানের প্রকাশ করা আর কি করব, চলেন। ভারতের সাথে কি সম্পর্ক হবে? ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেপ্ট। ভারতের সাথে কি তাহলে আমার প্রশ্নটা এখানে যে এই জায়গাটাতে কি হওয়া উচিত ছিল না, যে দেশের নেত্রী এদেশের মানুষের জন্য মা ও মাটির জন্য আঁকড়ায় ধরে থাকলো, তাহলে ভারতের কি এই সাউথ ব্লকের কি এটা চেঞ্জ হওয়া উচিত ছিল না? যে আজকের এই শোক সম্পত্তির সময় আমরা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে চাই, নতুন একটা ফেস করতে চাই। অনেকবারই বলছে যে বাংলাদেশের মানুষের সাথে জায়গায় আপনি না, সমস্ত জায়গায় তারা বিএনপি। আপনি উল্টা, আপনাকে বলি, আপনি একটা ফরেন সেক্রেটারি রিটায়ার্ড নিছেন সিংলা, আমার এখানকার কি ছিলেন, হাই কমিশনার ছিলেন, বলতেছেন যে ভোট ডাকাতি না হলে জামাত ইসলাম ক্ষমতা আসবে না। আপনি তারপরও যদি আমরা মিডিয়ারা এক চোখ বন্ধ করে থাকি তাহলে হবে না। চলেন এই বিষয়ে সিংলা বলছে না বলেনি? আপনি বলেন সিংলা বলেছে, এবং এটা তো ভারতের বক্তব্য। জয় করতে পারবে না না না, তার মানে আপনি একটা জিনিস তো এটা হয় বিএনপি জিতবে না হলে জামাত জিতবে, যে একটা জিনিস না। তাহলে ভারত বলতেছে ভোট চুরি না হলে জামাত জিতবে না, তার মানে কি ভারত চাচ্ছে বিএনপি জিতুক? এটাই তো কথা, এটা তো শিশু। আচ্ছা, এই তর্কের তো শেষ নেই। যেমন মার্কিন কূটনীতিক বলেছেন যে যুক্তরাষ্ট্র জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব চায়। এর অর্থ কি বন্ধুত্ব ছিল না, বা এর অর্থ কি বিএনপির সঙ্গে বন্ধুত্ব চায় না তারা? এটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটে। অবশ্যই বন্ধুত্ব আর ক্ষমতায়, যা ক্ষমতায় গেলে তার সাথে এই সম্পর্ক হবে, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বন্ধুত্ব সবার সাথে চাই, আমরাও চাই ভারতের সাথে বন্ধুত্ব, সেটা হচ্ছে সমতার ভিত্তিতে। আপনারা তো ইনসাফ চান, আপনারা ইনসাফ চান, সমতা চান। আমরা না, জামাত ইসলাম ইনসাফ চায়। আচ্ছা, জামাত ইসলামী ইনসাফ। আপনিও নিশ্চয়ই জামাতকে সমর্থন করি, আপনিও ইনসাফ চান, আমিও চাই। আচ্ছা, কে ইনসাফ চায় না বলেন তো? আচ্ছা, জামাত ইসলামী ইনসাফ চায়, কে ইনসাফ চায় না আগে এটা বলেন। আপনি চান ইনসাফ? হ্যাঁ, সবাই ইনসাফ। আচ্ছা, দৃষ্টিভঙ্গি আলাদা, চিন্তা আলাদা হতে পারে। হ্যাঁ, জামাত ইসলামী ইনসাফ চায়, অর্থাৎ সবার প্রতি সমান ন্যায্যতা থাকবে, সমান দৃষ্টিভঙ্গি থাকবে, সমান বিচার হবে। কিন্তু যে জামাত ইসলামী সবার প্রতি সমান দৃষ্টি রাখবে বলে সেই জামাত ইসলামী একজন নারীকেও প্রার্থী করেনি। তার মানে নারীর আর এই 51% কি তারা বাদ দিয়ে দিয়েছে ইনসাফ থেকে? আচ্ছা, আল জাজিরা ওই প্রশ্নটা করছিল, আপনি বোধহয় দেখছেন। হ্যাঁ, দেখেছি, কিন্তু আপনি যে বললেন যে আমির সাহেব কিন্তু ওইটার খুব জোরালো উত্তর দেননি, বলছে উই আর প্রিপেয়ারিং। আমি আগে বলে দিচ্ছি যে আমির সাহেব যে বক্তব্য দিচ্ছেন তার উপর তো আমি বক্তব্য দিতে পারি না, তবে আমি যতটুকু বক্তব্য দিচ্ছি সেটা শোনেন।
নারী ভোটার এই জুলাই সনদে আছে কি আছে যে 5% দিতে হবে আগামী ইলেকশন থেকে। আগামী ইলেকশনে তাহলে 5% হতে হবে কি আগামী ইলেকশন থেকে। এই ইলেকশনে কোনো বাধ্যবাধকতা তাহলে নাই। বাধ্যবাধকতা নাই। নাই, আমি বাধ্যবাধকতার কথা বলছি না। শেষ করতে দেন। এনসিপিতে 15 থেকে 20টা মেয়ের দাঁড়ানোর কথা ছিল। এই এনসিপির 15 থেকে 20টা মেয়ের জন্য আমিরে জামাত আগেই বলে দিলেন তোমাদের 30টা সিট দিয়ে দেওয়া হচ্ছে। কাকে বলেনি কিন্তু, একে একে দাও, 30টা সিট দিয়ে দিলাম, তোমরা যাকে যাকে দাও। 8 জন মেয়ে বের হয়ে গেলেন, যে 8 জন মেয়েরই দাঁড়ানোর কথা এবং দাঁড়াইছেও তারা ভোটে। যারা থেকে শুরু করে তাসনুবার থেকে শুরু করে সবাই কিন্তু ভোটে কন্টেস্ট করতেছে, বাট দে ডিড নট টেক দ্য কি কলি, শাপলা কলিটা তারা নিলেন না। তাহলে আমি একটা তারা তো পছন্দ করে না জামাতের সাথে জোটটাকে। আর কথা কিন্তু কথা হচ্ছে এনসিপির সাথে কথা হচ্ছে কি যে এনসিপিকে আমরা 30টা দিয়ে দেওয়ার পরে কিন্তু তারা চলে গেল। আমি একটা দলকে দিলাম, তারপর সেই দলের কিছুজন বের হয়ে গেল, ওই দলের মেয়েরা দাঁড়াবে। আমি জানি 15-20টা, আমি তো 15-20টা দিচ্ছি। এবার আসেন আপনি যে আমাদের দেশে আপনি বলছেন নারীর কথা, আরে ভাই নারী ভোট চাইতেই যেতে পারে না, তাকে আপনি কি অবস্থা করছেন? সেই জন্য আগে ইনসাফ কায়েম করে নারীর জন্য একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করি আমার মায়েদের জন্য, যেখানে আমার মায়েরা কি নিশ্চিন্ত মনে রাত নাই দিন নাই 24 ঘন্টা যে ভোট চাইতে পারবে। আর এই যে ভোটের কথাটা বললেন যে নারীরা শুধু ভোট চাইবে, ভোট পাবে না? অবশ্যই ভোট পাবে, ভোটের প্রার্থী হতে পারবে, অবশ্যই পারবে। এবং এইটা সেজন্যই আমিরে জামাত বলছে যে ইনশাল্লাহ আপনারা জুলাই শরৎটা হয়ে যাক, 5% দিতেই হবে। তখন তো আর কোনো ইয়া নেই। সো আজকে যদি না দিয়ে থাকে, এটা যদি মনে হয় যে না অন্যায্যতা, আর একটা জিনিস বলি, বিএনপি যাদেরকে যাদেরকে দিয়েছেন একদম নাম ধরে বলে দিতে পারি। হ্যাঁ, নাম বলার দরকার নেই। তারা সবাই ডাইনেস্টি থেকে পারিবারিক সূত্রে। কিন্তু যে মেয়েটা এই আমরা সবসময় দেখলাম এই প্রতিকূলতার মধ্যেও যুদ্ধ করে গেছে, আমাদের সহকর্মী ব্যারিস্টার রুমিন ফারহানা, তাই কিন্তু দেওয়া হয়নি।